সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবার নবান্ন চলো ডাক। আবারও নবান্ন চলো ডাক চরমভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা জানার পর মমতা ব্যানার্জির প্রশাসন নড়ে চড়ে বসেছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই, প্রবীণ ব্যক্তি ভরত কুমার মিশ্রের দ্বারা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কিন্তু বিষয়টা একটু চিন্তার, আপনি তো হাইকোর্টের রায় মানেনই না, তাহলে জনস্বার্থ মামলার জন্য কলকাতা হাইকোর্টকে কেন বেছে নিলেন মমতা ব্যানার্জি? সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। হ্যাঁ, আমি এটাই বললাম যে জনস্বার্থ মামলা দায়েরের জন্য কেন মমতা ব্যানার্জি বেছে নিলেন কলকাতা হাইকোর্টকে। কারণ প্রবীণ ভরত কুমার মিশ্র তো নাম মাত্র, পেছনে তো জানতে চাইছে এই সরকার এবং এই সরকারের পুলিশ প্রশাসন, যে পুলিশ প্রশাসনের ওপর মমতা ব্যানার্জির নিজেরও খুব একটা ভরসা নেই। কারণ এক টাইম যখন ছাত্র সমাজ আরজি কর রেপ এন্ড মার্ডার মামলার জন্য নবান্ন চলো ডাক প্রথমবার দিয়েছিলেন এবং গোটা নবান্ন কেঁপে উঠেছিল, মানে একদম আপনারা বলতে পারেন যে মাপ করতে পারেনি যে কতটা লোক হতে চলেছে, কি কি হতে চলেছে, কন্টেনার পর্যন্ত নামাতে হয়েছিল রাস্তায়। এবং সেই একই রকম ভাবে আবারও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা পোস্ট যা দাবি করছে নবান্ন চলো 16 জানুয়ারি বৃহস্পতিবার এই কর্মসূচি রাখা হয়েছে। পোস্ট আমি আপনাদেরকে জানিয়ে দিই, দ্য হিন্দুস্তান টাইমস এবং নিউজ 18 এর রিপোর্ট অনুযায়ী এই পোস্ট আমরা দেখতে পাচ্ছি টিভিতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে। বেশ কিছু মিডিয়াও এই রিপোর্টটা কভার করছে, যেখানে অভয়া ধর্ষক, অভয়ার খুনি, অভয়া কাণ্ডের প্রমাণ লোপাটকারীদের শাস্তির দাবিতে রাত দখল ঐক্যমঞ্চের ডাক। পরিষ্কার লেখা আছে নবান্ন চলো 16 জানুয়ারি 2025 দুপুর 1টা। জমায়েতের জায়গা বলা হয়েছে ওয়েলিংটন স্কোয়ার, অবস্থান রানী রাসমণি রোড, আর ডেপুটেশন দিতে যাবেন নবান্নে। এটা 1 নম্বর পোস্ট ভাইরাল। এবং সেকেন্ড আরেকটা পোস্ট ভাইরাল হচ্ছে যেখানে লেখা আছে নবান্ন চলো 16 জানুয়ারি 2025 এবং সেখানে একটা স্লোগান দেওয়া হয়েছে, ভিক্ষা নয় দাবি কর, গর্জে উঠুক লক্ষ্যস্বর। বেশ ভালো লাগলো ট্যাগলাইনটা আমার, মানে ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা ভীষণ মিনিংফুল যে ভিক্ষা নয় দাবি কর, গর্জে উঠুক লক্ষ্যস্বর। এবং এই পোস্ট শুধুমাত্র মনে হলো এডিট করতে দেরি এবং পোস্ট করতে দেরি, মানুষ যেন রেডি ছিল ভাইরাল করার জন্য। এবং আপনারা বলতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে কাতারে কাতারে ভাইরাল হচ্ছে, ভাইরাল না হওয়ার কারণও কিছু নেই। আমি আপনাদেরকে বরাবর বলে থাকি যে এই সরকার এবং সরকারের যা সমস্ত কার্যক্রম রয়েছে এবং হাজার হাজার কারণ রয়েছে মমতা ব্যানার্জির সরকারের ওপর আঙুল তোলার, মানুষ রেডি, ডাক দিতে দেরি। মানুষ যেমন মনে হচ্ছে বাড়িতে বসে রেডি রয়েছে যে একটা কর্মসূচি হোক এবং আমরা ঝাঁপিয়ে পড়ব নবান্ন চলো এই ডাকে। সেই কারণেই এমন পরিমাণে ভাইরাল হয়েছে। এবং কে কারা, কার এত সাহস, কার এত বুকের পাটা, এবং অতি অবশ্যই একটা আইডেন্টিফিকেশন করা। কারণ আন্দোলনে মমতা ব্যানার্জি হিলে যাবে এটা যেমন জানেন মুখ্যমন্ত্রী, সেরকম এটাও জানেন যে আমাদেরকে স্ট্র্যাটেজি করে চলতে হবে এবং আন্দোলন শুরুর আগেই ওটাকে দমিয়ে দিতে হবে বা ভেঙে ফেলতে হবে, যে প্ল্যানিং এ মমতা ব্যানার্জি অলওয়েজ চলে থাকে। সেই কারণে এই আন্দোলন কে ডাক দিয়েছে এটা জানার জন্য প্রবীণ ব্যক্তি, যার বয়স হচ্ছে 65 বছর, যিনি হয়তো খুব একটা বেটার সোশ্যাল মিডিয়াও ইউজ করতে পারেন কিনা ঠিক নেই, মানে ওই আর কি বুঝতেই পারছেন, যার বয়স হচ্ছে 65 বছর, প্রবীণ ব্যক্তি যাকে সামনে রেখে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে এবং যার নাম হচ্ছে ভরত কুমার মিশ্র। তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন এটা জানার জন্য যে কে বা কারা এই পোস্টটি ভাইরাল করেছে, যেটা পোস্ট ভাইরাল হবার পর মমতা ব্যানার্জি সরকার নবান্ন মোটামুটি ভাইব্রেট করতে লেগেছে। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে এই সপ্তাহে ডিভিশন বেঞ্চে বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। এবং আপনারা খুব ভালো করে জানেন যে যথেষ্ট কড়া কলকাতা হাইকোর্ট এবং যথেষ্ট কড়া আমাদের কলকাতা হাইকোর্টের বিচারপতি। এই সরকার এমনিতেই হাইকোর্টের রায় মানে না, যেখানে এইবার সেই হাইকোর্টকে কাজে লাগানোর জন্য এবং দেখার জন্য সরকার জনস্বার্থ মামলা, পেছনে তো সরকারি রয়েছে, সামনে থেকে এই ভরত কুমার মিশ্র হতেই পারেন, জানার জন্য যে কে বা কারা এই পোস্টের পেছনে রয়েছেন এটা জানার জন্য একটা জনস্বার্থ মামলা করা হয়েছে, যেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু ওই যে একটা কথা আপনাদেরকে বললাম যে মমতা ব্যানার্জির এগেনস্টে আন্দোলন করা এবং তার বিরুদ্ধে নামার জন্য হাজার হাজারটা কারণ রয়েছে। তার মধ্যে আমরা ভুলিনি অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশের ভূমিকা কি, রাজ্যের ভূমিকা কি,
সমস্ত কিছু। স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কি? সিবিআই যে স্পিডে কাজ করা স্টার্ট করেছিল তারপর থেকে কোথাও যেন হারিয়ে গেল সেই সিবিআই এর ভূমিকা কি? এবং অতি অবশ্যই কেন্দ্র সরকারকে তো বলতে বাধ্য হচ্ছে যে এই মামলাকে নিয়ে একদমই বিরাট কিছু ফোকাস করার খুব একটা ইন্টারেস্ট কেন্দ্র সরকার দেখায়নি। সুতরাং আমরা কারোর ভূমিকাই ভুলিনি, একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের বিচার চাই। যদিও এই পোস্টের পেছনে আমি প্রথমেই জানিয়ে দিই যে কে বা কারা রয়েছে আমারও জানা নেই। আমি ফার্স্ট এই পোস্টটি দেখলাম এবং অতি অবশ্যই বলতে বাধ্য হচ্ছি যে জনস্বার্থ মামলাটি যেহেতু করা হয়েছে হাইকোর্টে, সেই কারণে আরো বেশি করে পোস্টটি ভাইরাল হয়েছে। হাজার হাজার কারণ রয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগলে দেওয়ার, তার মধ্যে একটা কারণ স্বাস্থ্য দপ্তর। যে স্বাস্থ্য দপ্তর এখন 13 সদস্যের একটি তদন্ত কমিটি বসিয়েছেন, যে কমিটি প্রাথমিক রিপোর্ট দিয়েছেন যে এই যে 3 প্রসূতির অবস্থা ভয়ঙ্কর খারাপ, তার মধ্যে 2 জন ভেন্টিলেশনে রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, এবং ভেন্টিলেশন লাইফ সাপোর্ট দেওয়া, কেউ জানে না যে তিনি আদৌ বেঁচে রয়েছেন কি বেঁচে নেই সেই 2 প্রসূতি। তো সেই স্বাস্থ্য দপ্তরের গাফিলতির ভূমিকাও আমরা ভুলিনি, কারণ এই নিম্নমানের মেডিসিনের কথাই উঠেছিল আরজি কর রেপ অ্যান্ড মার্ডার মামলাতেও তদন্তের নৈপথ্যে, আমরা সেটাও জানি। যেখানে এই রিঙ্গার ল্যাকটেড স্যালাইনকে নিয়ে যে কথা বলা হচ্ছে, এবং এই তদন্ত স্বাস্থ্য দপ্তরের এই 13 জন সদস্যের কমিটি প্রাথমিকভাবে জানিয়েছেন যে স্যালাইনটা সম্ভবত দীর্ঘদিন ধরে স্টোর করার জন্য কিছু একটা ঘটে গেছে, ফরেন পার্টিকেলও হতে পারে, যে ম্যানুফ্যাকচারিং এর টাইমে কিছু একটা ঘটে গেছে। এক তো হচ্ছে ডেফিনেটলি এটা ব্ল্যাক লিস্ট ওয়ালা, কেন ইউজ হবে এতদিন ধরে, কেন পশ্চিমবঙ্গ সরকার ইউজ করেছে, যেখানে কর্ণাটক সিএম তো ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছিলেন, ব্যান করে দিয়েছিলেন, সেখানে পশ্চিমবঙ্গ সরকার ইউজ করেছে। হ্যাঁ, সরকার ইউজ করেছে আমি বলবো, কারণ সরকারি হসপিটালে এত ইম্পর্টেন্ট ওষুধ দেওয়া হচ্ছে এবং সরকার জানতো না, স্বাস্থ্য দপ্তর জানতো না, এটা হতে পারে না, এটা আমি মানতে নারাজ। এবং এই যে তদন্ত কমিটি একটা কথা বলছেন না, যে দীর্ঘদিন ধরে সেলাইন নাকি স্টোর থাকার জন্য, সরকারি হসপিটালে দীর্ঘদিন ধরে সেলাইন স্টোর থাকবে, যেখানে নর্মাল মানুষ যদি কোনো কারণে অসুস্থ হয় তাকে সেলাইন লাগিয়ে গ্যাসের ওষুধও পুশ করা হয়, তো সেলাইন দীর্ঘদিন ধরে স্টোর ছিল, এটাও মানতে নারাজ। আচ্ছা, গাফিলতি ডাক্তারের, নার্সের, কার, সেটা এখনো তদন্ত কিন্তু জানায়নি। যেখানে আমি আবার বলছি আপনাদেরকে যে যতই গ্রিন করিডোর করে আনা হোক না কেন কলকাতা এসএসকেএম এ, যা পরিস্থিতি, এই 2 জন প্রসূতিকে যে ভেন্টিলেশনে রাখা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক, অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। সেখানে আপনাদেরকে আমি আরেকটু ইনফরমেশনের জন্য জানিয়ে দিই যে এই যে সেলাইন চার্জ করা হয়েছে, এটা অক্সিটোসিনের সাথে এই সেলাইনটা চার্জ করা হয়েছে, অক্সিটোসিন ইনজেকশনের সাথে এই সেলাইনটা চার্জ করা হয়েছে, এবং এই সেলাইনটা চার্জের পরই নাকি এই কমিটি দাবি করছেন যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাওয়ায় অক্সিজেন সরবরাহ বডিতে কমে গেছে। এটা ন্যাচারাল ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার যে হিমোগ্লোবিন কমে গেলে অক্সিজেনের পরিমাণ তো ডেফিনেটলি কমবেই। কিন্তু এই সেলাইন, এই ব্যাচের সেলাইন অন্যান্যদেরকেও ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এত মারাত্মক অবস্থায় যায়নি যে মারাত্মক কন্ডিশনে এই 4 জন প্রসূতি এখন অবস্থা যাদের এতটা ভয়ঙ্কর ভাবে খারাপ, শুধুমাত্র গাফিলতির জন্য। যেখানে এই অক্সিটোসিন আর কিছু না, আপনাদেরকে আমি ছোট্ট করে জানিয়ে দিই যে যখন অপারেশন হয়ে থাকে, এই যেমন ডেলিভারি হয়ে থাকলো, বা এই যে ডেলিভারির কেসের ক্ষেত্রে কি হয়ে থাকে যে হিউজ পরিমাণ ব্লাড লস হয়, এবং এই ব্লাডকে কন্ট্রোল করার জন্য যাতে এত বেশি ব্লাড লস না হয় সেই কারণে অক্সিটোসিন ইনজেকশন বা মেথারজিন টাইপের ইনজেকশন পুশ করা হয়ে থাকে পেশেন্টকে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে অক্সিটোসিনের সাথে এই রিঙ্গার ল্যাকটেড সেলাইন রিয়াক্ট করেনি তো, যেটা যে দিয়েছে, যে পেশেন্টকে দিয়েছে, যে স্বাস্থ্যকর্মী দিয়েছে, বা যে ডাক্তার বা যে নার্স, তাদেরকে ঢাকা হচ্ছে না তো। অতি অবশ্যই তদন্ত ডিটেলসে হোক। এই প্রাইমারি ভাবে স্টোরের জন্য, ম্যানুফ্যাকচারের জন্য ফরেন পার্টিকেল ঢুকে গেছে, কন্টামিনেশন হয়ে গেছে, এটা আমরা মানতে নারাজ। যে সমস্ত সরকারি হসপিটালে কোনোদিন সেলাইন দীর্ঘকালীন স্টোর থাকতে পারে না, আর যদি থেকে থাকে এবং সেটাকে চার্জ করা হয়ে থাকে তাহলে অত্যন্ত মারাত্মক ব্যাপার। এত বড় গাফিলতি কিভাবে করা যেতে পারে, যেটা মেডিসিনের সাথে, যেটা জীবনদায়ী, যা জীবন কেড়ে নিতেও পারে। সুতরাং ফেরও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা আপনাদের সামনে ওপেন, এবং অতি অবশ্যই আমি আরেকবার আপনাদেরকে মনে করাচ্ছি, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যার বেশ কিছু মেডিসিন ব্ল্যাক লিস্টে ফেলা হয়েছে, ব্যান, তো অতি অবশ্যই আপনাদেরকে এদিকেও নজর রাখতে হবে যে আবার সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর
কিছু ঘটবে না তো? যেখানে আমি আবারও বলছি যে এই যে দুজন প্রসূতি ভেন্টিলেশনে রয়েছেন তাদের কিছু যদি ঘটে যায়, তো এই নবান্ন চলো যে স্লোগান এবং ডাক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা চূড়ায় গিয়ে দাঁড়াবে। কারণ মানুষের ক্ষোভ আর কিছুতেই কন্ট্রোল করতে পারবে না। স্পেশালি এই স্বাস্থ্যকে নিয়ে ছিনিমিনি খেলা এবং হিউজ করাপশন বাংলার মানুষ কিছুতেই মেনে নেবে না। অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।